বালি পাথরের খাদান খুঁড়ে খবর বের করেছি নিউজ 18 বাংলায়। আমরাই করেছি বালি পাথর খাদান খুঁড়ে বীরভূমের যে জালিয়াতি, সেই জালিয়াতির পর্দা ফাঁস করতে টিম নিউজ 18 বাংলা বীরভূমে নিখুঁত খবর সবার আগে, যে খবর আজ পর্যন্ত কেউ দেখায়নি, যে খবর আজ পর্যন্ত কেউ দেখায়নি, সেই খবর নিউজ 18 বাংলায়। তুলুর বিরাট চুরি, একেবারে জমি থেকে আরম্ভ করে ব্রিজ তৈরি থেকে আরম্ভ করে কোটি কোটি টাকার চুরি। আর সেই কোটি কোটি টাকা শুধু তুলুর একার নয়, তুলুর টিমে। দেখুন পর্দাফাঁস। নাজিমউদ্দিন মণ্ডল, যিনি টুলু মণ্ডল নামেই বেশি পরিচিত, দলের লিডার, সঙ্গে আসত একটা টিম। স্থানীয়দের দাবি, বীরভূমের বালি পাথরের সাম্রাজ্যে এই টিম টুলু ছিল শেষ কথা। বালি পাথর থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, এবার তার টিমের পর্দা ফাঁস। টিম টুলুর অন্যতম বুবাই সরকার। স্থানীয়দের দাবি, টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতেন, জমি জমা সংক্রান্ত বিষয় দেখতেন। টিম টুলুর আরেক সদস্য খোদা বাক্স। স্থানীয়দের দাবি, ভুয়ো ডিসিআর এর দায়িত্বে ছিলেন। কোন গেটে কত ভুয়ো ডিসিআর যাবে তা দেখতেন, রাতভর পেট্রোলিং চালাতেন। মোহাম্মদ আলিমও ছিলেন ডিসিআর এর দায়িত্বে। স্থানীয়দের দাবি, মোহাম্মদ বাজারের কাছে পার্কিং গ্রাউন্ডে ভুয়ো ডিসিআর ছাপানো হতো, এর দায়িত্বে ছিলেন আলিম। কৌসার আলী, টুলু মণ্ডলের অন্যতম প্রধান হিসেব রক্ষক। কৌসারের অঙ্গুলি হেলন ছাড়া নাকি টাকা খরচ হতো না। স্থানীয়দের দাবি, শেখ রবিউদ্দিনের কাজ ছিল ডাম্পার ধরে আনা। টুলু মণ্ডলের যারা তথাকথিত ম্যানেজার ছিল, তারাই সবকিছু কন্ট্রোল করতো। তার মধ্যে ছিল খোদা বক্স, রবিউদ্দিন শেখ, আলিম বলে একজন ছিল, কৌসর বলে একজন ছিল, বুবাই সরকার ছিল। সেকালের পুলিশের এত আস্পর্ধায় ছিল না যে টুলু মণ্ডলের ওপর ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, টুলু মণ্ডলের ওপর চোখ তুলে তাকাবে। ময়দানে শুধু টুলুর টিমই নয়, অভিযোগ তাদের সাহায্য করতেন মোহাম্মদ বাজারের দুই তৃণমূল নেতা, একজন তাপস সিনহা, আরেকজন মোহাম্মদ বাজারের তৃণমূল অঞ্চল সভাপতি অলোক ভট্টাচার্য। বুবাই সরকার ছিল টুলু মণ্ডলে যত মোটামুটি জায়গা জমি সব কেনাবেচা ওই করতো, গরিব মানুষদের জায়গা কম পয়সাতে কিনে নিত। তারপর থানাতে তো মোটামুটি ওরই রাজ ছিল। তৎকালীন তৃণমূল সরকারের পুরো হাত ছিল মাথায়, প্রশাসনও তাদেরই ছিল, তাদেরই কথা বলতো। পুরো দুজনে একদম চোর। টুলু মণ্ডল তাদের যাবতীয় যা নির্দেশ তা পাঠিয়ে দিতেন এই কোর টিমের সদস্যদের সঙ্গে। জমি থেকে বালি, বালি থেকে পাথর, এমনকি রাস্তাতে যে লরি চলবে তার দেখভাল করার দায়িত্ব, সমস্ত কিছুই এমএসপি কোড নেমের আড়ালে নিয়ন্ত্রণ করতেন টুলু মণ্ডলের এই কোর কমিটির সদস্যরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। কি করেনি টুলু, মানে নাজিম? ব্রিজ তৈরি করেছে, ব্রিজ তৈরির চেষ্টা করেছে। একটা ব্রিজ নিজে, কারণ জাতীয় সড়ক বন্ধ, আর জাতীয় সড়ক বন্ধ থাকায় প্রচুর লস হচ্ছে চোরা কারবারে, পাচারে, বালি পাচার, পাথর পাচার, স্টোন চিপস পাচার। প্রচুর তার ওই ট্রাক অনুমতি ছাড়াই নিজের ব্রিজ তৈরির গড়ার চেষ্টা। তিলপাড়া ব্যারাজের পাশেই খাদান সম্রাটের বেপরোয়া কীর্তি, তোলবাজির ছকে অনুমতি ছাড়াই ব্রিজ গড়ার চেষ্টা। তিলপাড়া ব্যারাজের কাছে ব্যক্তিগত সেতু কারো হতে পারে, ময়ূরাক্ষীর কাছে সেতু করার চেষ্টা করেন টুলু। সেই সময়ে কি বলেছিলেন, তখন তার বিরাট দাপট, তিনি একদম মুখ খুলে বলছেন, তখন মন খুলে বলছেন, মুখ খুলে বলছেন সাংবাদিকদেরই। দেখুন,
তিলপাড়া যে ব্রিজ এপ্রিল থেকে যান চলাচল বন্ধ আছে। পুরন্দরপুর পার্ক দিয়ে গাড়ি যাচ্ছে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন, এবং কাজলকে বলেছে যেহেতু 9 জন লোকাল লোকের জায়গা আছে তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিয়েছে। এটা বানাইতে 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে, একদম উন্নত মানের হবে। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। টার্গেট নিয়েছিলেন 15 দিনের মধ্যে নিজের ব্যক্তিগত ব্রিজ চালু করবেন। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে তা বানচাল হয়। পাড়া ব্যারাজের কাছে সেই ব্রিজ তৈরির চেষ্টা। বীরভূমের বেতাজ বাদশাহ হিসাবে নিজেকে বারবার ধরে তুলে ধরার চেষ্টা করতেন টুলু মণ্ডল। আর সেই বেতাজ বাদশাহ হিসাবে তুলে ধরার প্রমাণস্বরূপ হিসাবে তিনি চেয়েছিলেন নিজে থেকেই একটা সেতু বানাতে, এবং সেই সেতু তিনি বানাতে চেয়েছিলেন কোথায়? বানাতে চেয়েছিলেন তিলপাড়া ব্যারেজ থেকে ঠিক কয়েকশো মিটার দূরত্বের মধ্যে। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে যে তিলপাড়া ব্যারেজ, তো এই ব্যারেজ সংস্কারের জন্য রাস্তা বন্ধ রাখা হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে পরিকল্পনা করা হয়েছিল বিকল্প রাস্তা দিয়ে গাড়ি ঘুরে যাবে, আর ছোট গাড়ি বাইক যেগুলি রয়েছে তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নদীর ওপর একটা কজওয়ে বানিয়ে দেওয়া হবে হিউম পাইপের ওপর দিয়ে, যেটা সাধারণত হয়ে থাকে। তবে টুলু মণ্ডল তাতে রাজি ছিলেন না। তিনি চেয়েছিলেন এই বীরভূমে এই তিলপাড়া ব্যারেজের কাজ দিয়ে একটা সেতু তিনি তৈরি করবেন, এবং সেই সেতুর জন্য নাকি খরচ হবে 5 কোটি টাকা। এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লকগুলি এখানে রাখা রয়েছে, সেই সেতু নির্মাণ করার জন্য এই সমস্ত ব্লকগুলিকেও তিনি এখানে নিয়ে চলে এসেছিলেন, এবং তার পরিকল্পনা ছিল এই সেতু যদি তিনি নির্মাণ করে নিতে পারেন তাহলে খাদান অংশে বীরভূমের যে সমস্ত ট্রাক্টর চলাচল করে তার মধ্যে অধিকাংশই তার সমস্ত কিছু এখান দিয়ে যেতে পারবে, ফলে তার ব্যবসার কাজে কোনো ধরনের বাধা আসবে না। এবং প্রত্যেক দিন যে সমস্ত গাড়ি যাতায়াত করবে তাদের কাছ থেকে প্রত্যেক দিন তিনি 220 টাকা করে নেবেন বলে পরিকল্পনাও করেছিলেন। তাতে প্রায় প্রত্যেক দিন 4-4.5 লাখ টাকা করে আসতো, মাসে আসতো প্রায় 4,30,00,000 টাকা, এবং 5 মাসের মধ্যে প্রায় 21 কোটি টাকা হয়ে যেত। সেতু তৈরি করতে তিনি বলেছিলেন 5 কোটি টাকা খরচ হবে, আর 5 মাসে তিনি আয় করে নেবেন 21 কোটি টাকা। কেন এই অতিরিক্ত অর্থ তাহলে কোথায়, কিসে কাজে লাগাতেন? নাকি তার নিজের পকেট ভরানোর জন্য? নদীর ওপর যদি কোনো ধরনের সেতু তৈরি করতে হয় তাহলে সরকারের তরফ থেকে অনুমতি নিতে হবে। শুধু অনুমতি নেওয়া নয়, সরকারের তরফ থেকে টেন্ডার ডাকা হয়। এছাড়া এই ধরনের সেতু তৈরি করার ক্ষেত্রে দেখে নেওয়া হয় যে জমি কারা দিচ্ছেন, বা নদীর জলের যে স্বাভাবিক গতি বা প্রবাহ তাতে যাতে কোনো বাধা না আসে, একাধিক বিষয় সংযুক্ত থাকে। কিন্তু তিনি তো ছিলেন বেতাজ বাদশাহ, তিনি তো নিজেকে মনে করতেন তিনিই প্রশাসনের সর্বময় কর্তা। ফলে সে কারণে তিনি তিলপাড়া ব্যারেজের কাছে ব্যক্তিগত মালিকানায় নিজের নামে একটা সেতু তৈরি করার পরিকল্পনাও নিয়ে ফেলেছিলেন। যদিও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, কিন্তু তার সেই স্বপ্নের স্মারক হিসাবে এখনো পর্যন্ত এই নির্মাণ সামগ্রীগুলো রয়ে গিয়েছে তিলপাড়া ব্যারেজের ঠিক কাছেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। হ্যাঁ, আবির বলছিলেন কি কি নিয়ম আছে, কিন্তু বিস্তারিতভাবে একটু দেখে নি সরকারি নিয়ম কি আছে। অত সোজা নয় একটা ব্রিজ বানানো। সরকারি নিয়মে কি বলছে? অস্থায়ী সেতু বা কজওয়ে নির্মাণ হয় ছোট গাড়ি বা বাইকের জন্য, কিন্তু এখান দিয়ে তো ডাম্পার যাওয়ার কথা ছিল। ভয়ঙ্কর। আরো কি কি নদীগর্ভে নির্মাণের কি নিয়ম? একটা নদী দখল করে দেওয়ার কথা তো এটা। সরকারি ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞ দল পরিদর্শন করে রিপোর্ট তৈরি করে, কিন্তু টুলু সরকার তিনি এসবের নিয়ম তোয়াক্কাই করেননি। রিপোর্ট অনুযায়ী সরকারি বিজ্ঞপ্তি দিয়ে টেন্ডার বা ই টেন্ডার, এটাই নিয়ম নদীগর্ভে নির্মাণের, এইটাই নিয়ম। আরো কি কি আছে? সেতুর মানচিত্র তৈরি করে সংশ্লিষ্ট সব দপ্তর থেকে অনুমোদন নিতে হয়, তার তোয়াক্কাই করেননি এই নাজিম। সেতুর আশপাশের রাস্তা তৈরির জন্য জমির মালিকদের লিখিত ছাড়পত্র, সেটারও নিয়মের তোয়াক্কা করেননি এই নাজিম। দেখুন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস কি বলছেন। নদীর ওপরে সেতু যদি তৈরি করতেই হয়, সরকারের
অনুমোদন প্রয়োজন এবং প্রত্যেকটা নির্মাণের কিছু বিধি রয়েছে, সেই বিধি মেনে নির্মাণ করতে হয়, না করলে সুরক্ষার ঝুঁকি থাকে। এক্ষেত্রে যদি বেসরকারি সংস্থাকে সেতু নির্মাণের দায়িত্ব দিতেই হয়, তাহলে ইন্ডিয়ান রোড কংগ্রেসের যা বিধি আছে সেই বিধি মেনে এই ধরনের নির্মাণ করা উচিত। ফলে এখন সরকার যদি তার দায়িত্ব ছেড়ে দেয় এবং একদল বেসরকারি উদ্যোগপতিকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই নির্মাণের মান, নির্মাণের সুরক্ষা, কোয়ালিটি, এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। লাল মাটিতে কালোর কারবার। বীরভূমে এইভাবেই লাল মাটিতে মাফিয়া এই টুলু মণ্ডল, নাজিম, সে এইভাবেই কীর্তি গড়ে গেছে, বেয়াদপি করে গেছে, অন্ধকারের সাম্রাজ্য গড়ে তুলেছে। পাথর, বালি, কয়লা, বাংলার সম্পদের দেদার চুরি। সেই চুরি করা সম্পদই নির্দিষ্ট রুট ধরে পৌঁছে যেত গন্তব্যে, কখনো রাজ্যের অন্য প্রান্তে, কখনো ভিন রাজ্যে। লাল মাটিতে কালোর কারবার। প্রথমেই বলি পাথর খাদানের কথা। রামপুরহাট, সাঁইথিয়া, বিভিন্ন জায়গায় এই পাথর খাদান, বিভিন্ন পাথর খাদান, বড় বড় পাথর খাদান দখল করে সেই পাথর ক্রাশারে চলে যেত। বিরাট বিরাট ক্রাশার এই টুলু মণ্ডল অর্থাৎ নাজিমের। লাল মাটিতে কালোর কারবার। মোহাম্মদবাজার, সাঁইথিয়া, রাজনগর ব্লকে অসংখ্য পাথর খাদান এবং ক্রাশার, যার একাংশ টুলু মণ্ডলের কবজায় ছিল। এরকমটাই তো অভিযোগ। এই সব খাদান বা ক্রাশার থেকে পাথর বোঝাই ট্রাক, ডাম্পার নির্দিষ্ট রুট ধরে বীরভূমের বাইরে চলে যেত। এই রুটেই পড়তো একের পর এক টোল গেট। অভিযোগ, যে টোলগুলো চালাতেন বালি মাফিয়া টুলু মণ্ডল, এই টোলেই জাল, ডিসিআর চালান দেখিয়ে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো। কোন রুটে চলতো কালো কারবার? পাঁচামি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই পাঁচামি যাওয়ার রাস্তাতে একাধিক খাদান, একাধিক ক্রাশার রয়েছে এবং এই ক্রাশারগুলো থেকে যখন পাথর নিয়ে ডাম্পার বা লরি তারা যখন বেরিয়ে আসে 14 নম্বর জাতীয় সড়কের দিকে, তখন এই যে এখানে হচ্ছে ডিসিআর অফিস, আগে এই জায়গাটি নিয়ন্ত্রণ করতে হচ্ছে টুলু মণ্ডল। এখন অবশ্য পালা বদলের পর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ এবং বিএলআরও অফিসের যারা কর্মীরা রয়েছেন তারা রয়েছেন এবং প্রশাসনের তরফ থেকেই সমস্ত কটা গাড়ির যে চালান তা পরীক্ষা করা হচ্ছে। অভিযোগ ছিল টুলু মণ্ডল যখন এখানকার এই ডিসিআর এর দায়িত্ব ছিলেন তখন তার এমএসপি লেখা গাড়ি, তার যেটা কোড, সেই গাড়িকে তো এমনি ছেড়ে দেওয়া হতো। বাকি গাড়িগুলোর ক্ষেত্রেও চালানের ক্ষেত্রে সিদ্ধান্ত তিনি গ্রহণ করে ফেলতেন এবং যেহেতু একাধিক জায়গাতে নকল ডিসিআর তৈরি করে ফেলা হয়েছিল, সেই নকল ডিসিআর কে ব্যবহার করে একাধিক গাড়িকে যাওয়ার অনুমতি দেওয়া হতো। ফলে রাজ্য সরকারের কোষাগার পূর্ণ হতো না, বরং ফুলে ফেপে উঠতে হচ্ছে এই টুলু মণ্ডল। এটা হচ্ছে পাঁচামির রাস্তা। এই রাস্তা থেকে বেরিয়ে একদম সামনে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে জাতীয় সড়ক 14 নম্বর এবং তারপরে এই সমস্ত পণ্যবাহী গাড়ির যে রুটে যাওয়ার কথা তারা সেই রুটে চলে যাবে। এবং এই কাছাকাছি জায়গার মধ্যে একদিকে যেমন এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে মোহাম্মদবাজার থানা রয়েছে, এছাড়া এই এলাকাতে একাধিক যে ক্যাম্প, সেই ক্যাম্প, পুলিশ ক্যাম্পও তৈরি করা হয়েছিল। তার কারণ দেউচা পাচামির জন্য যে কাজ রাজ্য সরকার শুরু করেছিল। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও একদিকে হচ্ছে বিএলআরও অফিস, অন্যদিকে হচ্ছে পুলিশ প্রশাসন, তাদের দুজনকে কোনো রকম গুরুত্ব না দিয়ে, বা বলা ভালো তারা থাকলেও তাদের চোখের ওপর দিয়ে কার্যত টুলু মণ্ডল তার এই সাম্রাজ্য ডিসিআর কেন্দ্রিক চালিয়ে যাচ্ছিল। আর এবার কালো কারবারে বীরভূমের বালিঘাট। টন টন বালি বিভিন্ন নদ নদী থেকে তুলে পাচার, কোনো নিয়ম মানা হতো না। ময়ূরাক্ষী, অজয়, বিভিন্ন নদ নদী থেকে টন টন বালি তুলে বিক্রি করে দেওয়া হতো। এভাবেই দিনের পর দিন চলেছে বালি পাচারের কারবার। বীরভূমে বৈধ মানে সরকার স্বীকৃত বালিঘাট রয়েছে 10 থেকে 12টি, আর বেআইনি ভাবে বালি তোলা হতো বলবো কম করে 250-রও বেশি। ভাবতে পারছেন
মাত্র 10 থেকে 12টি সরকার স্বীকৃত বালিঘাট, আর বেআইনিভাবে বালি তোলা হতো কম করে 250 বালিঘাট থেকে। বীরভূমের অন্যতম প্রধান 3টি নদ নদী ময়ূরাক্ষী, অজয়, দ্বারকাকে একেবারে শেষ করে দিয়েছে। এই 3টে নদ নদী থেকেই দেদার বালি তোলা হয়েছে। ময়ূরাক্ষী, অজয়, দ্বারকা, লাভপুর, ইলামবাজার, ময়ূরেশ্বর, সাঁইথিয়া, মোহাম্মদ বাজার, দেউচা, রায়পুর, তিলপাড়া, গিরাজপুর। সাঁইথিয়া, মোহাম্মদ বাজার, রামপুরহাট, মল্লারপুর, গনপুর এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে ময়ূরাক্ষী, দ্বারকা একাধিক নদী রয়েছে। এই যে দ্বারকা নদী, এই দ্বারকা নদীতে দেখতে পাওয়া যাচ্ছে যে এভাবেই বালি তোলা হচ্ছে। একাধিক ট্রাক্টর, সেই ট্রাক্টর এসে পৌঁছচ্ছে, বালি তুলছে এবং তা নিয়ে চলে যাচ্ছে। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা, নিউজ 18 বাংলার ক্যামেরা দেখার পর দেখতে পাচ্ছেন একাধিক ট্রাক্টর দ্রুত পালিয়ে যাচ্ছে, অনেকে মুখ ঢেকে চলে যাচ্ছেন। যেভাবে টুলু মণ্ডল তিনি পাথরের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, ঠিক একই রকম ভাবে তার সহযোগীদের দিয়ে বেশ কিছু অবৈধ বালি খাদান তৈরি করা হয় এবং যেখান থেকে ক্রমাগত বালি তোলা হয় এবং তা নিয়ে চলে যাওয়া হয়। এই যে সমস্ত বালি তোলা হচ্ছে, তার জন্য কোনো রাজস্ব রাজ্য সরকারের পকেটে যাচ্ছে না। তার কারণ এগুলোকে পরীক্ষা করারও কেউ নেই এবং এর জন্য নির্দিষ্ট করে যে এমএসপি কোডের মতো এখানেও কোড চালু করে রেখে দেওয়া হয়েছিল। কাছাকাছি সাঁইথিয়া থানা রয়েছে, মল্লারপুর থানা রয়েছে, মোহাম্মদ বাজার থানা রয়েছে, একাধিক থানা রয়েছে, কিন্তু কোথাও কোনোভাবেই এই গাড়িগুলিকে পরীক্ষা করার কাজও হয়নি এবং একদম প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একদম নদীর গর্ভে এই ট্রাক্টর দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং বালি তোলার কাজ চলছে। বালির ক্ষেত্রে রাজস্বের বিষয়টি মিটে যায় বালিঘাটের কাছে। এক্ষেত্রে টোল গেটে জাল চালান দেখানোরও ব্যাপার সেভাবে নেই। কি বলছেন ব্যবসায়ী, দেখুন। টুলু মণ্ডল মানেই বীরভূম প্রশাসন বা পশ্চিমবঙ্গ প্রশাসন। টুলু মণ্ডল মানেই এখানকার আইন ব্যবস্থা, কানুন ব্যবস্থা সবাই জানতো কিভাবে ও রাজস্বটা ফাঁকি দেওয়া হচ্ছে। ওই নদী থেকে বালি তুলে শেষ করে দিল, মৌরাক্ষী থেকে বালি তুলে শেষ করে দিল। এটা তো কোনো সবাই জানতেন। তৎকালীন প্রশাসন না জানতো আর টুলু টুলু হয়ে গেল, এটা সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। পুলিশ, বিএলও সবাই মিশে গেছিলেন সেই সময়, কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল, পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল। টুলুর সাম্রাজ্য কত জানেন? কি করেছেন এত বছর চাকরি করে আপনি? টুলুর 242টা গাড়ি, 242টা গাড়ি একজন ব্যক্তির, শুধুমাত্র টুলুর। তার গ্যারাজে 242টা গাড়ি। গ্যারাজই কত বড় হতে পারে! অডি আছে, বিএমডব্লিউ আছে। টুলুর সাম্রাজ্যে এখনো পর্যন্ত 21টা সম্পত্তির হদিশ পাওয়া গেছে। 21টা সম্পত্তির মধ্যে 300 বিঘা জমিও রয়েছে। এবার দেখুন, 300 বিঘা জমি, টুলুর 2টি পেট্রোল পাম্প, তারও হদিশ পাওয়া গেছে। দেখুন, 300 বিঘা জমি রয়েছে 21টা সম্পত্তির মধ্যে। আর ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত যা পাওয়া গেছে 93 কোটি, প্রায় 100 কোটি প্লাস যেগুলো উদ্ধার হয়েছে 28 কোটি এবং 22 কোটির গয়না, 22 কোটির সোনা, তাল তাল সোনা। ব্যাংক অ্যাকাউন্টে আপাতত 93 কোটি। আমরা ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, money receipt, checkbook,
এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এত টুলুরই যদি সম্পত্তি থাকে একারই, তাহলে ওই বীরভূমে আরো টুলু আছে, তাদের সম্পত্তি কত? একটা লোকের, শুধুমাত্র একটা লোকের 242টা গাড়ি, তার মধ্যে অডি আছে, BMW আছে। মুখ্যমন্ত্রী কি বললেন দেখুন। 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি। তৃণমূল আমলে যে রাজস্ব আদায় হতো তার কয়েক গুণ ইতিমধ্যেই রাজস্ব আদায় হয়ে গেছে পাথর থেকে। শুধু মুখ্যমন্ত্রী কি বললেন দেখুন। আপনারা জানেন যে আমি অনেকগুলো ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্ট প্রোগ্রামে রেভিনিউ লিকেজের কথা বারে বারে তুলে ধরেছি এবং এক্সাম্পল দিয়েছিলাম এই র্যাকেট সামনে আসার আগে বীরভূমের কথা, যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এবং আমরা আলটিমেটলি এই টাকার মেন বেনিফিশিয়ারি কে, লাভার্থী কে, ওই পর্যন্ত যাবে বেঙ্গল পুলিশই পারবে।